আচ্ছা, এক্স্যাক্ট একরকম তো হবে না। হবে না। হ্যাঁ, হ্যাঁ, আমরা exact বলছি একরকম তো যারা হবে দেখে না। ফেলছেন অলরেডি, যারা দেখে ফেলছেন তারা দেখে ফেলছেন, আর যারা দেখেন নাই আমরা আরেকবার রিশুট করতেছি। জানি না এডিটে এটা ফাইনালি কি হবে, বাট কবিতা আপা, ইটস সো গুড টু হ্যাভ ইউ অন দ্য শো। যারা অলরেডি আগের পার্টটা দেখে ফেলছেন, আমাদের গেস্ট আজকে কবিতা দেলোয়ার। কবিতা আপা, সো গুড টু হ্যাভ ইউ অন দ্য শো। কেমন আছেন? হাউ থিংস আর গোইং? আছি ভালো, খুব ভালো আছি। আমাকেও তোমাদের শোতে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আর দেখতে পাচ্ছি খুব সতেজ সবুজ দুজন মানুষ আমার সামনে বসে আছে এবং খুব উচ্ছল। খুব ভালো লাগছে, সকালটা খুব সুন্দর করে শুরু হলো। থ্যাংক ইউ। না, আমরা আস্তে আস্তে কথা বলতেছিলাম যখন সকালে স্নো শুরু হলো, এবং আমি আপনাকে দেখলাম যে আপনি আমাদের এই স্টুডিওতে আসতে গেলে একটা বাসার ব্যাকয়ার্ড দিয়ে আসতে হয়। তো আপনাকে শাড়ি পরা দেখে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা, স্নোয়ের ভিতরে উনি শাড়ি পরছে, এটা আমি কমপ্লিমেন্ট হিসেবে দিচ্ছি, বাট হোয়াট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড ইট? বিকজ আই নো ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ এ শাড়ি। আমাকে আমার ওয়াইফকে মাঝে মধ্যে হেল্প করতে হয়, সো আই নো হাউ ট্রিকি দ্যাট ক্যান বি। সো হোয়াট ওয়াজ দ্য মোটিভেশন? না, শাড়ি আমি সবসময়ই পরি আসলে। তো আর এই শাড়ি আমার পরিচয়। সো আমি পড়তে পারি আরো না। ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, এবং এটা ফেব্রুয়ারি মাস জানোই অনেক কিছু। এটা ভালোবাসার মাস, আবার আমাদের ভাষা আন্দোলনের মাস এবং বইমেলার মাস। তো সব মিলিয়ে ভাবলাম, সকাল স্নো পড়ছিল, ফ্লোরিশ হচ্ছিল। আমি জানতাম না যে স্নো পড়বে, কিন্তু সাদা শাড়িটা পরে যখন বের হলাম, আমার স্বামী আমার সাথেই ছিল। তো সে আবার বলল যে একটা ছবি তুলি, এটা তোমার শাড়ির এবং পরিবেশের সাথে মানিয়ে যাচ্ছে। তো না, সব মিলিয়ে it's so good to see somebody wearing shari and took the time like to put this on এবং and come to তোমাদের our show. আমাদের শোতে আসার জন্য, সেটাই আমাদের জন্য বিশাল সেই অ্যাচিভমেন্ট। তোমাদের শোতে আসবো আমি, হ্যাঁ। আমার শো সম্পর্কে বলতে, আমার সম্পর্কে বলতে। রাইট, তো শাড়ি ছাড়া তো হবে না। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ। সো কবিতা আপা, আমি জানি যে সূর্য ভাইয়ের কাছ থেকে আই ফার্স্ট হার্ড অ্যাবাউট ইউ অ্যাজ আ পডকাস্ট হোস্ট, এবং আপনি বলেন যে আপনি কিভাবে কবিতা আপাকে ডিসকভার করলেন বা আমি আসলে কবিতা আপাকে চিনি হলো গিয়ে, আমরা যখন এই পডকাস্টটা রিসার্চ করি, আমরা শুরু করব, তখন আমি প্রচুর পডকাস্ট দেখতাম, এবং আমি এখনো পডকাস্ট দেখি বলে দেখি দুটোই করি। তখন স্পেসিফিক্যালি বাংলাদেশে কারা পডকাস্ট করতেছে, কী করতেছে, তখন দেখলাম, তখন আপনাকে ডিসকভার করলাম, তারপরে ডিসকভার করলাম যে আপনি ডিএমভিতে আছেন। সো দেন আমার ফ্রেন্ড রাফি, ওকেও আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এরকম একজন আছে, রাফি ভাই প্রবাবলি কবিতা আপার পডকাস্টে গেস্ট হিসেবে এসেছিলেন। বাট দিস ইজ আ লং টাইম। তখন বলে কি হ্যাঁ সূর্য কবিতা আপা তো এখানে পডকাস্ট করে এরকম, তখন দ্যাটস লাইক রাইট আফটার কোভিড আর কি, আপনি তখনই শুরু করছিলেন। সো দ্যাটস হাউ উই নো কবিতা আপা। হ্যাঁ, সো যারা তারপর জানেন না আস্তে আস্তে already, চিনছি আর কি কবিতার ব্যাক সাথে স্টোরি। কবিতা পার একটা পডকাস্ট, এবং 4 বছর আপনি বলতেছেন মোর দ্যান 100 এপিসোডস, রাইট? মোর অলরেডি দ্যান 100 এপিসোডস। হ্যাঁ, সো ওইটার স্টোরিটা একটু শুনি, এই পডকাস্টটা কিভাবে শুরু হলো, এবং ওই গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে তোমাদের ইয়েটা কিন্তু ইউনিক, নামটা রেখেছো পডকাস্টের, এবং ফর্মুলাটাও আমার কাছে মনে হয়েছে যেন আলাদা। আমরা যারা করছি, আমরা হয়তো আমাদের যারা সাহায্যকারী বা আমাদের টিমের কারণে আমরা পারি না, কিন্তু তোমরা দুজন করছো, খুব ভালো লাগছে, অভিনন্দন তোমাদেরকে। থ্যাংক ইউ। এবং এর মধ্যেই বাংলাদেশি কমিউনিটিতে এখানটাতে বেশ সারা জাগিয়েছো তোমরা। আর আমারটা আসলে হয়েছিল তখন করোনা, 2020 শুরু করেছি। তো ওই সময়টাতে মনে হলো যেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সবার কাছ থেকে, আর ঘরে বসে আছি, বাচ্চারাও বড় হয়ে গেছে, একটু যেন মনে হচ্ছিল অনেক সময় হাতে। তো ভাবলাম কিছু করি। আমি আবার লেখালেখির চাইতে আমি বলতে পছন্দ করি। আচ্ছা। তো যদিও আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জার্নালিজমে, আমি বিনোদন পত্রিকার সাথে ছিলাম, বিচিত্রার যে পাক্ষিক যেটা আনন্দ বিচিত্রা, সেটাই। তো ভাবলাম যে কেন নয়, আমি কিছু পডকাস্টিং করি, যেটা শো আমি ইন্টারভিউ নেব যারা সার্থক মানুষ, কিন্তু তাদের সার্থকতার পেছনে যে গল্প, যে ব্যর্থতা, যে বঞ্চনা, যে কষ্টের গল্প, সেই গল্পগুলোকে আমি কেন নয় নিয়ে আসি। তো সেটা করতে গিয়েই আমি প্রথম দিকে
যারা খুব আলোকিত মানুষ হুম, হুম। তাদেরকে আমি সিলেক্ট করেছিলাম, তাদেরকে নিয়ে এসেছি। পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি অনেক নারীদেরকে নিয়ে এসেছি। হুম। আমি আমার শোতে ট্রান্সজেন্ডারকে নিয়ে আচ্ছা, এসেছি। আচ্ছা, আচ্ছা। আমি আমার শোতে সমাজসেবী যারা তাদেরকে নিয়ে এসেছি। আম যেমন যেসব নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা হুম, হুম, হুম। কাজ করছে, নন প্রফিট অর্গানাইজেশনগুলো কাজ করছে, অর্থাৎ এনজিওগুলো কাজ করছে শিক্ষার জন্যে। আগামীর মতো প্রতিষ্ঠান এসেছে আমার এখানে। তোমরা এখানে জানো যে লাভ শেয়ার বিডি নামে একটা প্রতিষ্ঠান আছে, আচ্ছা। যারা বাংলাদেশের সমস্ত মেয়েদেরকে, শিশুদেরকে ওরা ওদের জন্য কাজ করে। হুম, এবং হুম, হুম। আমাদের একটা অর্গানাইজেশন আছে, পারিবারিক অর্গানাইজেশন, সেটাও কাজ করছে ওখানে অ্যাবসিলেন্নাসা নামে শিক্ষার জন্য। তো এই ধরনের অনেক কিছু আছে। একজন ইটালির অসুবিধা নেই। না, না। আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ। আচ্ছা ভুলে গেল কোথায়, হ্যাঁ। এই উল্টে যে গেছে। হ্যাঁ, ওকে। ইটালির একজন ব্রাদার আছে, ব্রাদার লুসিও, নাম আচ্ছা। শুনেছ কিনা জানি না। তো তিনি পথ শিশুদের নিয়ে কাজ করেন। তিনি আচ্ছা। কিন্তু ওদেরকে কারো কাছ থেকে অর্থ নেন না। তার হুম। কাজ হচ্ছে 2 ঘন্টা সময় চায় উনি। হুম। শিশুদেরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ওরা নিজেদের খাবারটা কিভাবে খাবে, এই যে নখ কাটা, হুম। পরিষ্কার রাখা, ভদ্রতা শেখানো, হ্যাঁ? তারপরে তোমার ওদের খাবারটা পাচ্ছে কিনা, গোসল হুম, করানোর হুম, জন্যও সে স্বেচ্ছাসেবক খোঁজে। তো এই ধরনের অনেক মানুষের গল্প আমি যখন করতে শুরু করলাম, আমার কাছে ভেতরে অনেক ইনবক্সে মেসেজ আসতো, আপা এদেরকে নিয়ে একটু আচ্ছা, করেন। আপনি তখন হ্যাঁ, সাজেশন পাওয়া শুরু হ্যাঁ, করলেন যে হ্যাঁ। কাদেরকে আনা যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে অনেক করেছি। এখন বর্তমানে আমি অত বেশি ইন্টারভিউ করছি না। আমি আমার নিজের মতামতটাকে দেয়ার চেষ্টা করি। হুম, হুম, হুম। কিছু কবিতা করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে আমি কভার করার চেষ্টা করি। এখানে বিভিন্ন প্রমোট অর্গানাইজেশনের করা প্রমোট সেগুলোকে। করার, হ্যাঁ, হুম, ওগুলোকে হুম, প্রমোট করার চেষ্টা করি আরকি। চেষ্টা চেষ্টা করি। আর আ একা তো কোনো অনুষ্ঠান হয় না। হুম, হুম, হুম। একা কোনো কিছুই সম্ভব না। তো এটা যখন আমি করতে ভাবছিলাম, আমার মনে হুম, হয় হুম, তোমার হুম। এই প্রশ্নটা ছিল। আম রাইট, যে হ্যাঁ, এই টিমটা কিভাবে হ্যাঁ, ফর্ম হলো হ্যাঁ, বা কে ইনভলভড হলো হ্যাঁ। তো প্রসেসটার ভেতরে? আমি যখন করব শুরু করেছি, তখন আমাদের এক বন্ধু আছে, সবাই এখানে চেনে ডিএমভি এলাকাতে, জামিল খান। উনি আচ্ছা। হচ্ছেন আ যদিও উনি একজন আইটি স্পেশালিস্ট, অনেক বড় কাজ করেন উনি। কিন্তু তার সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তার নাম খুব এখানটাতে। আচ্ছা, আচ্ছা। তো উনি আমাকে ছোট করে একটা আমার স্টুডিও সেটআপ করে দিলেন। কিভাবে কি করতে হবে, ইভেন আমার লাইট থেকে শুরু করে আমার সাউন্ড সিস্টেম সমস্ত কিছু উনি আমাকে তৈরি করে দিয়েছেন। হুম, হুম, হুম। এবং উনার কাছে আমি ভীষণভাবে ঋণী। এবং তার সাথে আমার পরিবার। আচ্ছা। হ্যাঁ, আমার স্বামী দিলাওয়ার হোসেন। ও সার্বক্ষণিক সঙ্গী আমার। বাসাতেও যেমন আমার খুব হুম, হুম, হুম। সার্বক্ষণিক সঙ্গী, আমার তেমনি আমার শো এর জন্যেও সে আছে। আমার ৩ বাচ্চা আমাকে খুব সাহায্য করে, আমার ৩ ছেলে। আর একজন এর কথাও আমি বলতে চাই, সেটা হচ্ছে তারেক মেহেদী। ও হুম। আমাকে ১ম থেকে এ হুম, পর্যন্ত আমার তারেক আমাদের সাথে শোতে আছে। এসেছিল হ্যাঁ, ইনফ্যাক্ট। হ্যাঁ, হ্যাঁ, তারেক হ্যাঁ, একসাথে we both have a very হ্যাঁ, হ্যাঁ, close relationship with him, মানে হ্যাঁ, প্রফেশনালি সবসময় আমরা অনেক এক লেভেলে চিন্তা করছি আর কি। সো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও না, ইটস ভেরি ইন্টারেস্টিং বিকজ আমার কাছে মনে হয়েছে যে আপনার আম বাংলাদেশের আপনাদের এইজ গ্রুপ যারা, তাদের ভিতর থেকে পডকাস্ট হোস্ট আমি মনে হয় আপনাকে ছাড়া খুব একটা সেভাবে চিনি না। না, আমাদের দেশে আমাদের দেশের কথা বাংলাদেশের নাই। বলতেছি হ্যাঁ, আমি। দ্যাটস ভেরি গুড টু সি and on যে top of আপনি that একজন ফিমেল। একটা ফিমেল হ্যাঁ। হিসেবে আপনি এবং এতদিন ধরে কন্টিনিউ করে যাচ্ছেন 100 এর উপর এপিসোডস, ইটস নট আ জোক, ইটস আ হুম। লট অফ হ্যাঁ, এপিসোডস। এটা আসলে অনেক বেশি। আপনাকে কন্টিনিউয়াসলি এটা নিয়ে কাজ করতে হচ্ছে, প্রচুর সময় ধরে একটা ডেডিকেশন থাকতে হয়। তো আমি রিসেন্টলি আপনার এই পডকাস্টের পেজে দেখলাম যে আপনি ২১শে ফেব্রুয়ারি নিয়ে একটা কিছু এপিসোডস করবেন, যেখানে আপনি এই বইমেলায় যে লেখকরা বই পাবলিশ করতেছে তাদের ব্যাপারে আপনি তাদেরকে নিয়ে এপিসোড করবেন। সো হাউ ইজ দ্যাট গোয়িং? সরি অ্যাবাউট দ্যাট। সো অলরেডি কিছু এপিসোড হলো বা সামনে কি আমি এটা একটু আসতেছে? বাটেন্ড করি কোয়েশ্চেনটা, হ্যাঁ। যে এটা বলো। ওটা হ্যাঁ, উত্তর বলো, দেওয়ার বলো। পরে
আপনি এই আইডিয়াগুলি কোথা থেকে জেনারেট করেন? মানে আপনার প্রসেসটা কি আইডিয়াগুলি জেনারেট আমার করেন? তো প্রসেসটা আমার তো একটা সেট আপ করা আছে যে আমি হুম, এটা করব। হুম, হ্যাঁ? যখন আমার কিছু বলতে ইচ্ছে হয়, হুম, ইন্টারভিউটা তো সাধারণত এই মুহূর্তে যিনি খুব আলোচনায় আছেন, যদিও আমার মতো একজন পডকাস্টের মানে যেহেতু আমি বাইরে থেকে করছি হুম, এবং আমি ভাইরাল কিছু করছি না। আমার কিছু এথিক্স আছে। আমি হুম, এর বাইরে যাব না আমি। আমি ওভাবে কথা বলব না। আমি কাউকে ছোট করব না। আমার এই গাইডেন্সগুলো আমি ইয়েলো জার্নালিজমে বিশ্বাস করি না। আচ্ছা। যেটা হুম, আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের হুম। গুরু শাহাদাত চৌধুরী বিচিত্রা সম্পাদক। সো তার হ্যাঁ, হাতে ইউ হ্যাড আ হ্যাঁ, এক্সেলেন্ট মেন্টর। আমি হ্যাঁ, উনার নাম হ্যাঁ, অনেক শুনছি। হ্যাঁ, স্পেশালি 90s এর সময় উনার রোল হ্যাঁ, নিয়ে খুবই অ্যাপ্রিশিয়েটেড হয় হ্যাঁ। এই সময়টাতে। তো হুম, আম হুম, আমরা এর বাইরে যাই না। তো সেই সেটা থেকেই আমরা কিছু আমরা করলে অনেক কিছু করতে পারি। আমরা ভেঙে চুরে নতুন করে গড়তে পারি। হুম, হুম, হ্যাঁ? কিন্তু সেই গড়াটা কি আমরা ভালো কিছু দিচ্ছি নাকি আমরা খারাপ কিছু দিচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে। তো আম আজকে ইচ্ছে হলো আমি এখানে দাঁড়িয়ে বিপ্লব করে ফেললাম। কিন্তু সেই বিপ্লবের আমরা কি বয়ে নিয়ে আসছি কি? সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেটাকেই আমি আমার যে আমার কাজগুলোকে দিয়ে আমি দেখানোর চেষ্টা করি। ভালো হুম, হুম, কিছু হুম, বলার, মানুষকে উদ্বুদ্ধ করার। হুম, আমার ইন্টারভিউতেও আমি কাউকে ছোট করার চেষ্টা করি না। এটা করে কেউ কিছু অর্জন করবে না। হুম, হুম, হ্যাঁ? তো আজকে যেখানে মানুষ দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছেন আ উঁচু স্থানে যারা পথপ্রদর্শক, তাদেরকে আমরা তাদের এই যে এই পর্যন্ত আসার কাহিনীটাকে আমি হুম, দর্শকের সামনে নিয়ে আসতে পারি। হুম। এবং এটা যেন অন্যদের জন্য অনুপ্রেরণার কারণ হয়, সেটাকেই আমি চেষ্টা করি। আ এটা হচ্ছে আমার মেইন আ মোটো আমার এটা কি শোয়ের। আপনার যখন আপনি বাংলাদেশে থাকতে জার্নালিজম করতেন, তখন থেকেই আপনার এই ভেতরে এই স্পিরিট বা স্পৃহাটা জাগা শুরু হলো যে আপনি মানুষের স্টোরিগুলোকে বলতে চান? বা হোয়াট ওয়াজ দ্য হ্যাঁ, যে এই যে প্রসঙ্গে ট্রেনিংটার হ্যাঁ, কথা হ্যাঁ। বলতেছিলেন? এই প্রসঙ্গে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে এখন তোমরা দেখছো হুম, হুম, আম Facebook খুললেই আমরা ভিডিও দেখছি আসছে এবং ভাইরাল। কি মানে এটার কোনো মিনিং নাই। হুম, 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 একটা সফ এখন তখন আমাদের সাথে এমন একটা আম আ শিল্পীদের আমার কাজটা শিল্পীদেরকে নিয়েই ছিল। তো আমি সম্পাদনার দায়িত্বে ছিলাম আনন্দ বিচিত্রার। কিন্তু আনন্দ বিচিত্রা সম্পাদনার দায়িত্বে আসার আগে আমাকে কিন্তু ৭ দিনের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। সেটা আচ্ছা, হচ্ছে ৭ দিনের মধ্যে আমার ১৪ জন আর্টিস্টের কাছ থেকে ইন্টারভিউ নিতে হবে রান্নার রেসিপি। বাং আচ্ছা। হ্যাঁ, হুম, মহিলা হুম, হুম, আর্টিস্ট হুম, যারা আরকি অভিনেত্রী, হুম, হুম, আ হুম। আম আ গায়িকা, গায়িকা বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের রান্নার রেসিপিটা নিতে হবে। সেটা আমি ১ম আমি কিন্তু কোথাও এর আগে কোথাও হুম। যাইনি কখনো এরকম। এবং আপনার কি পড়ালেখাও জার্নালিজমের উপরে না, ছিল? আমার পড়ালেখাটা আমি সায়েন্সেই আচ্ছা, ব্যাচেলর্স করেছি। আচ্ছা। হ্যাঁ, তো সেটাই কথা হ্যাঁ, যে হঠাৎ করেই হুম, আসা হুম, হুম, এবং হুম। শাহাদাত আমি তার আগে একটা এনজিওতে কাজ করছিলাম। এডাবের একটা পাবলিকেশন। আচ্ছা। ওটাতে আ মাহফুজুর রহমান উনি ছিলেন হচ্ছেন হুম, সম্পাদক এবং সেলিম সামাদ হুম, হুম, উনিও ওনারা খুব প্রনাউন হুম, 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 জার্নালিস্ট আরকি। তো তোমাদের অনেক আগের হুম, হয়তোবা চিনবে না। তো সেজন্যে বলছি না ওভাবে। তো যখন ওখানে কাজ করছি তখন শাহাদাত চৌধুরী আমাকে বললেন, "তুমি শুধু কেন আ ওখানে সময় নষ্ট করছো? তোমার জায়গা হচ্ছে এটা, এখানে চলে আসো।" আচ্ছা। তো এই দিয়ে সেই ফিল্মের সেই ছোট আমি কিন্তু অনেক তারকার অফিসে পর্যন্ত গিয়েছি। তারকার বাসায় গিয়েছি ইন্টারভিউ করতে। তারপর একসময় সাদেত ভাই বললেন, খুব অল্প সময়ের মধ্যেই বললেন যে, "তোমার আ কাজটা আসলে ওটা না। তুমি তোমার কাজ হচ্ছে অফিসে। তুমি দায়িত্ব নিতে হবে আচ্ছা। তোমাকে।" আমাদের চিন্ময় মুচ্ছুদ্দি যিনি এক্সিকিউটিভ এডিটর ছিলেন আ আনন্দ বিচিত্রা, উনি আমেরিকায় চলে আসবেন। তার মেয়ের পড়ালেখা এগুলো অনেক কিছু কাজ ছিল আরকি। তো তখন উনি আমাকে বললেন যে, "তুমি দায়িত্ব নাও।" তো আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমি বললাম যে, "আমি তো নতুন একদম। আমি কি পারবো?" "আমরা সবাই আছি।" তা আসলেই তাই। আমরা একটা টিম ছিলাম। তখন খুব জাদ্রেল
সাংবাদিকরা কাজ করতেন আনন্দ বিচিত্রায়, এবং সবাইকে মিলিয়েই এবং অবশ্যই সাদেত ভাইয়ের যে আশীর্বাদ ছিলেন, তার গাইডেন্স হুম। ছিল। তো সেগুলো কত বছর কাজ করলেন ওখানে? বা খুব কত বেশি সালের হ্যাঁ, ঘটনা খুব বেশি বলতেছেন? দিন আমি করিনি। আমি মাত্র তখন কলেজ পাশ করে বেরিয়েছি ইডেন থেকে। হুম, হুম। আম সেটা হচ্ছে আ 1988 88 আচ্ছা। এবং আমি তখন বিচিত্রাতেই জয়েন করলাম, এবং ওই সময়টাতে কি নারী সাংবাদিক একদমই মানে খুব কম ছিল, এবং আমি ফুল টাইমার হিসেবে কাজ করলাম। হুম, হুম, হুম। মানে আ এ যারা কাজ করতো তারা বেশিরভাগই প্রদায়ক, অর্থাৎ বাইরে থেকে এসে পার্ট টাইমার হুম, কাজ হুম, করে হুম, চলে হুম। যেত, লেখা জমা দিয়ে চলে যেত। কিন্তু আমি ছিলাম ফুল টাইমার একমাত্র ওই সময়টাতে, এবং হাউ আমার ওয়াজ দি ওয়ার্ক এনভায়রনমেন্ট? মানে এটা কেমন হ্যাঁ, লাগতো, তাই না? 88 এ 88 এ বাংলাদেশে একটা একটা অফিসে পত্রিকায়, ইউ আর দ্য হ্যাঁ, অনলি ফিমেল এমপ্লয়ি। আপনার হ্যাঁ। কেমন লাগতো আসলে? আমি কিন্তু সেটাই বলছিলাম। আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল, এবং আজকে যে শিল্পী, আমরা কথা প্রসঙ্গে অন্য প্রসঙ্গে চলে গেছি আমি কথা হুম, বলতে, হুম। বলতে। না, না, কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, চাই সেটা হ্যাঁ, খুব হ্যাঁ, অর্গানিক হোক হ্যাঁ, আরকি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ফেরত আসবো আবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেটাই যে আমরা খুব সুন্দর মনে হতো, একটা পরিবারই আছি আমরা। হুম, পরিবারের মধ্যে আমরা বসবাস করছি, এবং একজন আরেকজনকে সাহায্য করছে, এবং দিনের শেষে এটা হতো যেমন আ মঙ্গলবার ছিল বিচিত্রার পেস্টিং ডে। তখন কিন্তু কেটে, হ্যাঁ, কেটে হ্যাঁ, বসানো হ্যাঁ, হ্যাঁ, হতো, রাইট। এবং একজন অলংকরণ শিল্পী থাকতেন, যেমন এখন তখন আমাদের জন্য কাজ করতেন আম আলী আহমেদ, উনি হুম, ছিলেন। তারপরে আ এখন যে মাসুক হেলালকে দেখতে পাও হুম, তোমরা, হুম, হুম। কার্টুনিস্ট, উনি আর্টিস্ট, উনি প্রথম আলোর সাথে আছেন। কিন্তু তখন উনি আমাদের আ আনন্দ বিচিত্রা এবং বিচিত্রাতে কাজ করতেন। আচ্ছা। তো উনার মতো লোকের সাথেও মানে যাই হোক, তো এনভায়রনমেন্টটা ছিল একটা পরিবার। আমাদের জন্য রাত হলে, যেমন ওই যে বললাম যে পেস্টিং এর ডেটটা, ওটা ছিল আমাদের পিকনিকের মতো আরকি। আচ্ছা। কাজ হচ্ছে আ এবং আমাদের ৩ বেলা খাবার আসছে, খাবারের অর্ডার হচ্ছে। আমরা এ যখন রোজার মাসে ইফতারের সময় হতো, ওটাও আমরা সবাই হুম, একসাথে বসে মাখিয়ে খেতাম। হ্যাঁ, এবং গাড়িতে যাতে নিরাপদে বাসায় ফিরতে পারি রাত হলে, গাড়ি দিয়ে আমাদের প্রতিষ্ঠানের গাড়ি এবং সম্পাদকের গাড়িতেও নামিয়ে দেওয়ার এই যে হুম, হুম, ব্যবস্থা হুম। ছিল। আমাদের নিরাপত্তাটা ওনারা একজন পরিবারের ই মানে একজন সদস্য হিসেবেই তারা ওইভাবেই দেখতেন আমাদেরকে। সো আমার তো মনে হয় আপনি তাহলে যথেষ্ট প্রোগ্রেসিভ ফ্যামিলির থেকে আসা। আপনি যদি চান ওই জায়গাটা শেয়ার করতে, বিকজ আমি চিন্তা করি এখনকার রিয়েলিটিতেও বাংলাদেশে এখন হুম, যে সিচুয়েশন তাতেও অনেক ফ্যামিলি এই জিনিসটাকে সাপোর্ট না। করবে না যে আমার ওয়াইফ আর্কিটেক্ট, ওর অফিসে শি ইজ দ্য অনলি ফিমেল হুম, ডিজাইনার, লাইক হুম, পুরো ডিজাইন টিমে ৮ জনের একজন আর কি। সো অনেকেই হয়তো বা এই জিনিসটা বলছে হ্যাঁ তোমার ওয়াইফ বা এরকম তোমার মেয়ে এরকম। সো এরকম কোনো কিছু স্টিগমা কি আপনি ফেস করছেন যে অফিসে আপনি একা ফিমেল, বাকিরা সব মেল কলিগস? আই এম শিওর হ্যাঁ, জায়গাটা খুবই ওয়ান্ডারফুল ছিল, না আমাদের বাট হ্যাঁ, ফ্যামিলির জায়গা থেকে বা সোসাইটির দিক থেকে আপনি কোনো হ্যাঁ, কিছু ফেস করছেন কিনা হ্যাঁ, কখনো? না তখন আসলে আমাদের ফিমেল যে ছিল না, সেটা না। ছিল পার্ট টাইমার ছিল। ওরা হুম, হুম, আসতো হুম, যেত। এবং কলেজ স্টুডেন্টের ইউনিভার্সিটির ছাত্রীরাই বেশিরভাগ কাজ করত পার্ট টাইমার হিসেবে। হাতে গোনা কয়েকজন ছিলেন। আম তো আমার ফ্যামিলি পরিবার আমাদেরকে সবসময় যেমন আমি কখনো বুঝিনি আমাদের পরিবারে যে আমরা মেয়ে। আমরা ৪ বোন, হুম, ২ ভাই। তো আমাদের পরিবারে আমার মাকে দেখেছি সেই ছুটির দিন শুক্রবার হলে তিনি আমাদের ৪ বোনকে একসাথে বসিয়ে মাথায় তেল দেয়া, উপটন দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওগুলো তো করতেন। কিন্তু আমাদের যে ভয়েসটা ছিল, সেই ভয়েসটা কিন্তু আমার বাবা কিন্তু সবসময় আমাদেরকে প্রাধান্য দিতেন। আমার ২ হুম, ভাইও আমাদের সাথে করতেন রূপচর্চা। এই রূপচর্চার ব্যাপারটা এটা মেইলি মনে হলেও আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে একজন মানুষ হিসেবে তোমার নিজের কাছে নিজেকে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু তুমি দেখবে যে তোমার কিন্তু মন মানসিকতাটাও তোমার মানে কোনো কিছুই ভালো লাগবে না। হুম, হুম, হ্যাঁ? তো এইটার প্রতি আমি এখনো, এটা হাস্যকর লাগতে পারে অনেকের কাছেই। কিন্তু আমি এখনো আ বাইরে যাওয়ার সময় আমার আম যদি আমি গ্রোসারিও করতে যাই, আমি নিজেকে আমার মনে হবে যেন আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, হুম, তো হুম। এই জিনিসগুলো
এই যে সাজগোজের ব্যাপারটা, এটা হচ্ছে সাজগোজ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এটা কিন্তু নিজের কাছে নিজেকে ভালো লাগা। সেলফ কেয়ার হ্যাঁ, এর হ্যাঁ, পার্ট হিসেবে আপনি হ্যাঁ, এটাকে দেখতে হ্যাঁ, পারেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। হ্যাঁ, আমাদের পরিবারে না কখনো এগুলো নিয়ে কোনো কিছু হয়নি এবং খুব গর্ব করেই আমার মাকে আমরা যখন স্টুডেন্ট, আমি যখন, সেটা আমার ভাইয়ের কাছ থেকে আমরা পেয়েছি, আমার মায়ের কাছ থেকে পেয়েছি। সেটা হচ্ছে যে নিজের যে রিক্সা ভাড়াটা, হুম, রিক্সায় হুম। করে যে আমি কলেজে যাব, সেটা আমি আমার অর্জন থেকে হুম, আমি হুম, হুম। স্পেন্ড করতাম। যদিও পরিবারের হেল্প থাকতো, কিন্তু আমার যে একটা শখ করে আমি একটা কিছু নেব, সেটার জন্য তখন থেকে আমি ওই হুম, প্রসঙ্গে হুম, একটু হুম। বলবো? হ্যাঁ, 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 শিওর। হ্যাঁ, 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 we have all the time. হ্যাঁ। আমি ব্রডকাস্টিং এ হুম, ছিলাম তখন। আচ্ছা। রেডিওতে কাজ করতাম বাংলাদেশ বেতারে। তখন তো ছিল মাত্র হুম, দুটোই। হুম, হুম। হুম। তো আমার মায়ের খুব শখ করেই কিন্তু আমাকে, হ্যাঁ, সবাই মানে আমার ভাই-বোনরা আমার আপনি কি এমনিতে ছোটবেলায় গান শেখা বা আবৃত্তি শেখা এরকম অভ্যাস ছিল? নাকি it was কিছুই না। just মানে না। একটু বড় হওয়ার পরে মনে হলো যে হ্যাঁ, আপনি না, গান শেখা, আমার আব্বা গান গাইতেন খুব ভালো। হুম, হুম। আমার মেঝো চাচা গাইতেন, বেতারে গান করতেন, কিন্তু আমাদেরকে শেখাননি। আচ্ছা। আর আমার এক বোন নাচতেন। হ্যাঁ, ও তো এখন সংসারী, আ আর মানে ও রাজনীতি নিয়ে ব্যস্ত। হুম, সো হুম। ও এখন আর এগুলো নিয়ে করে না। অনেক আগেই ছেড়ে দিয়েছে, বিয়ের আগেই ছেড়ে দিয়েছে। আমার বিষয়টা হচ্ছে যে আমি একটা তখন আম রাশিয়ান কালচারাল সেন্টারে গিয়েছিলাম আচ্ছা। বন্ধুদের সাথে। হুম, হুম, হুম। আমাদের জন্য রাশাল কালচার সেন্টার ডিফারেন্ট একটা ব্যাপার। হ্যাঁ। এটা আমরা বলবো পরে আপনাকে, সরি। তো ওই সময়টাতে সব কালচারাল সেন্টারে কিন্তু খুব ভালো ভালো হতো। হুম, আমি হুম, হুম। এখন জানি না বাংলাদেশে মানে কি অবস্থা, কিন্তু তখন আমাদের কাছে সংস্কৃতি, মানে কালচারাল ইভেন্টগুলো কিন্তু খুব খুব রিচ হুম, হুম, ছিল হুম। আর কি। তো গেছি, যে উপস্থাপক তিনি আসেননি। আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু তৈরি ছিলাম না। আমি মাত্র তখন কলেজ, আমি ব্যাচেলর্স করছি আচ্ছা। এবং একটা সালোয়ার কামিজ পরা। হ্যাঁ, হুম, আমি হুম, হুম। তৈরি না কিছুতেই। তো আমাকে একজন বলল যে, "আমাদের উপস্থাপক আসেনি। একটু করে দিতে পারবে দাঁড়িয়ে?" আচ্ছা, আচ্ছা। আমি বললাম যে, "আমার কাছে তো ডিটেইল নেই, কোনো কিছু নেই।" যাই হোক, তো এই যে দাঁড়ালাম না, ওই দাঁড়ানো থেকে কিন্তু দাঁড়ানো হয়ে গেল। আচ্ছা। হুম, হুম, হ্যাঁ, হুম। তো এটা আমার নিজে থেকেই মানে একদমই এসেছে। প্রি প্ল্যান্ড না, হ্যাঁ, হঠাৎ করে। হ্যাঁ। হ্যাঁ, তারপর রেডিওতে আম আ সংবাদ প্রবাহ হতো তখন। হুম, হুম, হুম। আম জানি না তোমরা শুনেছো কিনা, এখন রেডিও তো শোনেই না কেউ। তো সংবাদ প্রবাহ করতাম। আমি নিয়মিত উত্তরণ করতাম। উত্তরণ আচ্ছা। নামে একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল শফিক আমালের। ওইখানটাতে করতাম। তারপর আজকের ঢাকা সকালবেলা একটা হতো কৌশিক আহমেদের। খুব আচ্ছা। জনপ্রিয়। আমরা এগুলো হ্যাঁ, এফএম এর হ্যাঁ, ভার্শনটা পাইছি। হ্যাঁ, আমরা এফএম রেডিও যখন আসছে তখন আমরা শুনছি। বাট বেতার যেটা আপনি যেটা বলতেছেন হ্যাঁ, বাংলাদেশ বেতার, খুব একটা সেভাবে আমরা হ্যাঁ, পাই নাই আসলে। হ্যাঁ। তো হ্যাঁ। ওখানে করতাম। তো এগুলো হচ্ছে, তারপর কিছুদিন করেছি টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতায়। আচ্ছা। ওখানটাতে আমি সহকারী হিসেবে কাজ করেছি। না উপস্থাপনা না, কিন্তু সহকারী হিসেবে কাজ করতাম। তো তারপর আবার একটা অডিও ম্যাগাজিন বের হলো। আ অডিও নিউজ পেপার। সেটা কিরকম? সেটা হচ্ছে যে সকালে তোমার আমরা রাতে ১২ টার দিকে গিয়ে আম অ রেকর্ড করতাম নিউজগুলো। নিউজ আচ্ছা, এবং আচ্ছা। সংবাদ পর্যালোচনাগুলো আমরা রেকর্ড করতাম। তারপর এটা সকালে যখন নিউজ পেপার দেয়, সেই নিউজ পেপারের সাথে হকাররা বিলি করত। এটার ওটা কি সাবস্ক্রাইবার ছিল। ক্যাসেট হিসাবে যেত? ক্যাসেট হিসেবে ও যেত। এবং ওয়াও! প্রত্যেকদিন? হ্যাঁ, প্রত্যেকদিন, এবং লোকে ওটা গাড়িতে আম শুনতে, শুনতে শুনতে, যেতে। শুনতে কাজে যেত। আরে জোস হ্যাঁ। তো! জানতামই না এটা না, এক্সিস্ট আমার করে সেদিন আসলেই। কবিতা আপার সাথে ফোনে কথা বলার সময় উনি আমাকে বলতেছিল। আমি বললাম, কাম অন, এটা তখন না, কিভাবে পসিবল? আমি মানে ভাবছি দিস ইজ লাইক আ আরএসএস ফিড। প্রবাবলি আই লস্ট ট্র্যাক অফ টাইম। সো আমি ভাবছি এটা মনে হয় এখনকার কোন একটা কিছু, এটা নিউজ না, লেটার হিসেবে একটা ফাইল যায় বা কিছু। আমি দ্যাটস হোয়াট আই ওয়াজ না। থিংকিং। বাট ওটা যে ওই সময়ের, ওই আমি সময়। তখন সেটা রেজিস্টারই করতে পারি নাই। হ্যাঁ, ওয়াও! হ্যাঁ। তো এগুলো দিয়ে তো, হ্যাঁ, না, ফ্যামিলির কাছ থেকে কোনো বাধা পাইনি এবং তোমরা দেখতে পাচ্ছ এখনো যে আমার বাবা-মা যেমন ছিলেন, আমার স্বামীও আমাকে অনেক, হ্যাঁ, দেলোয়ার ভাই হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের সাথে এখনো হ্যাঁ, আছে, আমি স্টুডিওতে নাই। তো আর আমার বাচ্চারাও। আমি আমার বাড়িতে আমি যাকে বলে যে মানে কুইন,
হুম, হুম, নাইস। নাইস। হ্যাঁ, আমার 3 ছেলে, হ্যাঁ, ইউ হ্যাভ আ হাউস ফুল অফ বয়েজ, হ্যাঁ, 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 হ্যাঁ। হুইচ রাইট, ইজ রাইট। হ্যাঁ, মানে যথেষ্ট। আমি ওদের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময় পাই, সম্মান পাই। আম এবং আমার খুব খুব কাছের আমরা। মানে খুব হুম। আমরা খুব ক্লোজ ফ্যামিলি এবং আমার It's so good to hear. হ্যাঁ, I'm কাজে happy for you. আসলেই হুম। for your whole family. না আমরা কোথায় চলে গেছি? আমরা ২১ বইমেলাতে ছিলাম। আমরা কোথা থেকে কোথায় চলে গেলাম? So আমি bring back to the topic. আপনি এইবারের বইমেলার লেখকদেরকে নিয়ে কিছু পডকাস্ট করতেছেন। সো সেটা নিয়ে একটু বলেন আচ্ছা। বা কিছু কি করলেন বা সামনে আরো কি প্ল্যান আছে? হ্যাঁ, কাদেরকে হ্যাঁ। নিয়ে করতেছেন? আচ্ছা বলছি। সেটা হচ্ছে যে গত বছর থেকে শুরু করেছি এটা আসলে আমি। আচ্ছা। তো ২১ বইমেলা নিয়ে তো বাংলাদেশে তো বইমেলা হচ্ছে এবং এরা সবাই নামি দামি লেখক। এনাদেরকে অনেকেই কভার করছেন। আম বাংলাদেশের মিডিয়া তো আছেই। তো তার জন্যে আমার প্রয়োজন নেই। আমি যেটা ভাবলাম যে প্রবাসী থেকে যারা নিজেদের সময়টাকে এই যে ব্যবহার করার চেষ্টা করছেন, তাদের সৃষ্টি করছেন, তাদেরকে কেন নয় আমি নিয়ে আসি। তো এটা আমি গত বছর থেকে শুরু করেছি। আমি গত বছর বেশ কয়েকজনের করেছি। আচ্ছা, এরা কি সবাই প্রবাসী লেখক? প্রবাসী আচ্ছা, লেখক এবং ওকে। দেশি লেখকও আছেন। আচ্ছা। হ্যাঁ, দেশি লেখকও আছেন। তার মধ্যে আমার দেশি লেখক মানে তোমরা এর মধ্যেই জানো আসিফ এন্তাজ হ্যাঁ, রবি, হ্যাঁ, রবি যে ভাইয়ের দেশে এবং হ্যাঁ, বিদেশে হ্যাঁ। সমানভাবে জনপ্রিয়। ট্রেন টু ঢাকা হ্যাঁ, ওনার বই হ্যাঁ, হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, রাইট। হ্যাঁ। তো তাকেও আমি এনেছি গতবার। এবারেও সে আসবে কিন্তু দেশে যাচ্ছে। যাই হোক হুম, হুম। সময় পাচ্ছে না। তো ওকে ছাড়া আমি মানে যাদেরকে করেছি এর মধ্যেই একটা এপিসোড চলে গেল সাদাত হোসেন, যে এই সময়ের আচ্ছা। সেনসেশন। হুম, হুম, হুম। হ্যাঁ, তো এটা আমার প্রতি বছর নিয়মিত হবে আরকি। আচ্ছা। হ্যাঁ, বইমেলায় যাদের বই প্রকাশিত হচ্ছে যেসব লেখকদের, গত বছর এটা চলে গেছে। এবার শুরু করলাম সাদাতকে দিয়ে। সাদাত আমার শোতে এর আগেও এসছে। আর সাদাত হোসেন সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমার ওয়াইফ চিনবে। আমি আমি একটু হ্যাঁ। অফ, হ্যাঁ। আমার রিডিং হ্যাবিটটা একটু ডিফারেন্ট আচ্ছা, ইন্টারেস্ট। আচ্ছা। তো ওর সম্পর্কে হ্যাঁ, একটা কথা হ্যাঁ। বলি শুধু। এত বেশি কিছু বলার প্রয়োজন নেই। যারা পড়েন তারা চেনেন। সেটা হচ্ছে আ হুমায়ূন আহমেদের বই ছাড়া অ বাংলাদেশে হুম, হুম। যে একটি মাত্র লোকের বই আ কিনতে ভিড় জমে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মেলাতে। হুম, হুম, হ্যাঁ? হুম। এবং অন্য প্রকাশের একটা স্টলে বিভিন্ন হুম, হুম, স্টলগুলোতেই হুম। তার না, অন্য প্রকাশ তো হ্যাঁ, হুমায়ূন হ্যাঁ, আহমেদের ইউনিক হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট। তো অন্য প্রকাশের স্টলে হুমায়ূন আহমেদের বইটা থাকে অর্ধেকটা জুড়ে। আর বাকি অর্ধেকটার বলব 40% হচ্ছে সাদাতের। আর আচ্ছা, বাকি 10 ভাগ অন্যান্যদের আরকি। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এরকম জনপ্রিয় সে এখন এই হুম। সময়ের পাঠকদের জন্যে। আচ্ছা। এবং বেসিক্যালি সে ভালোবাসার উনি কি কথা লিখে। বাংলাদেশেই থাকেন? বাংলাদেশেই থাকেন। আচ্ছা। তোমাদের মতো খুব ইয়াং আচ্ছা। একজন। না, আমরা খুব ইয়াং না। আমরা আসলে অনেক বয়স আমাদের দেখে বোঝা যায় না। হ্যাঁ, হ্যাঁ, খুবই ইয়াং, খুবই ইয়াং এবং ২ বাংলাতেই খুব জনপ্রিয়। তো এখানটাতে আমার যাদের কথা বলছিলাম যে আসলে বড় মানুষদের নিয়ে কথা বলে লাভ হুম, নেই। হুম। যারা আছেন তাদের অনেকের আমি ইন্টারভিউ করেছি। তোমরা মনে হয় তোমাদের এই পেনিক রুমে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারো। হ্যাঁ, হ্যাঁ, শিওর। হ্যাঁ, হ্যাঁ, আছেন ডেফিনিটলি। মুস্তফা তানিম। আচ্ছা। তার ফিকশন লেখেন উনি। বিশেষ করে সায়েন্টিফিক ইয়ের সায়েন্স উপরে, হ্যাঁ, ফিকশন। সায়েন্স আচ্ছা। ফিকশনের উপরে তার আচ্ছা, লেখা হ্যাঁ। We should অনেক bring অনেক অনেক রাইট। অনেক বই প্রকাশিত হয়েছে। এখানে আরো একজন আছেন তোমাদের মতো আর্কিটেক্ট আনোয়ার ইকবাল। হুম। তার আচ্ছা। লেখা বইও তিনিও এসছেন আমার শোতে। হুম, হুম। তারপর আছেন হাসান মাশরিকি। অনেকে আছে, নাম বলতে গেলে আচ্ছা, আচ্ছা। আমার এক বন্ধু আছে তাহমিনা কবির। তার অনেকগুলো বই ওকে নিয়েও করার কথা। তো ফারহাদ হোসেন আছেন যিনি। হ্যাঁ, আমরা তো জাস্ট উনি যে হ্যাঁ। গেস্ট লিস্ট বলতেছে ওটাই করব। আমাদের নতুন করে গেস্ট খুঁজতে হবে না। হ্যাঁ। না, আমরা একদম সেম আপনার মতন প্রবলেম আমাদের, বুঝছেন? আমাদের সবসময় ইন এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদেরকে বাসার ফ্যামিলি ফ্রেন্ডসের ভিতরে সবাই বলে যে তোমাদের আসলে ফিমেল মানে সবসময় তোমরা খালি ছেলেদের কেন would love to have some, I mean, I'll pick up female names from here so that we have more. হ্যাঁ, এবং আমরা রাইটার্স এই জায়গাটা এক্সপ্লোরই করি নাই। যে অথার্স যারা বই পাবলিশ করতেছে, আমরা আসলে এই জায়গাটা একটা আনট্যাপড টেরিটরি। আমাদের উই শুড এক্সপ্লোর দিস প্লেস। হ্যাঁ, মানে আমাদের ওই রবি ভাই করছি আমরা, রবি ভাই তো আমাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আরও অনেকেই আছেন। তো আমি তাদেরকে সাধুবাদ দেই যে তারা এই যে প্রবাস জীবনে বসে যে আর বিশেষ করে তাদের লেখাগুলো কিন্তু এদেশকে নিয়ে লেখা।
এদেশে স্ট্রাগলটা এদেশে অনেক অনেক লেখাই আছেন এবং আম, এই তো আমি লাইন আপ করেছি, হুম, হুম, হুম। আসছে আসছে, আসলেই দেখতে পাবে না তোমরা। শুনে আমি ডেফিনেটলি দেখবো, হ্যাঁ, হ্যাঁ। সবগুলোই দেখতে হবে আসলে। ইটস ভেরি গুড টু নো। আমি তো এবং জানতামই না যে এতজন পড়ার অভ্যাসটা হ্যাঁ হ্যাঁ কে তৈরি করা, তো আপনি সেটাও কি আমার এটা প্রত্যেকটা লেখকের সাথে যে বইটা নিয়ে কথা বলার জন্য বসেন তার আগে পুরো বইটা আসলে পড়েন, বা কিভাবে এক্স্যাক্টলি সময় হয় না, না হুম, হুম। এটা সম্ভব না। তবে আর কারণ অনেক সময় যে মেলার সময় যেটা করি সেটা তো বইটা তো এসে এখনো পৌঁছায় না, পৌঁছায়নি? হ্যাঁ, পৌঁছায় না। তবে কিছু কিছু লেখক আছেন যারা আমাকে হয়তো স্ক্রিপ্টটা দিয়ে দেন আগেই, আচ্ছা। যে একটু একটু বলেন আপনি, যাদের আগ্রহ হুম, 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 হুম। আছে আর কি। তো তাদেরকে নিয়ে আমি স্পেশাল এপিসোড করি, তাদেরকে লেখা নিয়ে আমি কথা বলি। হুম, হুম, হ্যাঁ, হুম। আর জানানো, রাইট। প্রধান উদ্দেশ্যটা হচ্ছে জানানো যে বই আসছে মেলাতে। তো আম, এটা এই বিষয়ে যার আগ্রহ আছে সে কিনবে আর কি। আমাদের কি টিএমভি এরিয়াতে কোনো বইমেলা হয় বাংলা ফেব্রুয়ারি মাসে বা বছরের কোনো সময় হ্যাঁ, এইখানে কি হয়? হ্যাঁ, আচ্ছা, নিয়মিতই হয়। আচ্ছা। আমি আপনি কি ওটার সাথে ইনভলভ কোনোভাবে অর্গানাইজেশন? আমি ছিলাম, আচ্ছা, এখন নেই আর কি। আসলে আচ্ছা, অনেক, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার এখন আমি পডকাস্টের আরেকটা দিক নিয়ে একটু কথা বলি। অডিয়েন্স ফিডব্যাক বা অডিয়েন্সের রেসপন্স, এই জিনিসটা আপনি কতটা আসলে দেখেন, বা এটা কি আপনার জন্য কেউ আসলে আপনার পেজের কমেন্টগুলো দেখে রিপ্লাই করে, বা আপনি কি পার্সোনালি আসলে এটাকে চেক করেন, বা এটার কি কোনো ইম্প্যাক্ট পড়ে, বা এখানে ওভারঅল অডিয়েন্সের রোলটা কিভাবে আপনি হ্যান্ডেল করেন? অডিয়েন্সটা একটা বিরাট ব্যাপার, তাদের জন্যই হুম, তো হুম, করা। হুম, হুম, হুম। তবে যেটা হয়, অনেকেই দেখেন, কমেন্ট করেন না। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, আমরা সবাই তাই, হ্যাঁ, সবাই তাই। অনেকেই হ্যাঁ, দেখেন, কমেন্ট করেন না। কিন্তু দেখেন, কোথাও দেখা হলে বলবেন যে, "আপনার এটা দেখেছি, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা, প্রশ্নটা কি আরেকটু এইভাবে করা যেত?" হুম। হ্যাঁ, বা আপনি খুব সফট, আপনি আরেকটু স্ট্রংলি প্রশ্ন করতে পারেন আর কি। হুম, হুম, হুম। তো আ এগুলো, হ্যাঁ, ফিডব্যাক পাই। তবে কিছু কিছু আমার দর্শক আছেন যারা আমাকে আম ভীষণভাবে অনুপ্রাণিত করে। আমার প্রত্যেকটা শো ১ম থেকে দেখেন এবং প্রত্যেকটা শো নিয়ে আমাকে তাদের মতামত জানান। আ আচ্ছা। লিখিতভাবে, কখনো কখনো মেসেঞ্জারে, কখনো ফোনে। হুম, হুম। আর আমি চেষ্টা করি প্রত্যেকের আ কে কা কেউ কোনো কমেন্ট করলে সেটার উত্তর দিতে। সেটা আমি ব্যক্তিগতভাবেই দেই। উম কা আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি আমার সাথে আমার দর্শকদের আমি আম যে সম্পর্কটা, ওই সম্পর্কটা আমি রাখতে চাই। আমি তৈরি করতে চাই। তাদের সাথে আমার যে ভালোবাসার সম্পর্কটা, বা তারা যে সমালোচনাটুকু করেন সেটুকুই আমি নিতে চাই। হুম, হুম, হুম। অবশ্যই নিতে চাই এবং শুধরাতে চাই। এটাই তো, এটা না হলে তো হবে না। হুম, হুম, হুম। হুম। হ্যাঁ, তুমি শিখবে কিভাবে? তুমি নতুনভাবে করবে কিভাবে? রাইট, রাইট, রাইট। না, আজকালকার দিনে তো ধরেন ইন্টারনেটে একটা কথা বলে দেওয়া খুব সহজ। উহু, আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম আমরা পডকাস্ট করার সময় যে আসলে কেউ যখন কোনো হার্টফুল কোনো কিছু বলে এটা আসলে ক্যারিজ অন টু ইউ। হ্যাঁ, হ্যাঁ, হয়তোবা হ্যাঁ। আপনি ঘুমাতে গেলেও একবার হয়তোবা চিন্তা করেন এই লোকটা একটা হার্টফুল কথা বা একটা মানুষটা হ্যাঁ, একটা হার্টফুল খারাপ কথা কথা বলল, বললো। সেটাই। হুম, হুম। ইটস ভেরি হার্ড টু ডিল উইথ থিংস উহু, লাইক দ্যাট। হ্যাঁ, এখন হ্যাঁ, তো আপনার অনলাইন বুলিং বা এই যে অনলাইন আছে। হ্যারাসমেন্ট, এটা একটা হুম, হিউজ ওটা ইস্যু। আছে। স্পেশালি ফিমেল, মানে হুম, চিন্তাই করা যায় না যারা ফিমেলরা যারা কাজ করে। এবং বাংলাদেশে রিসেন্ট টাইমসে এটা একটা অনেক বড় আকার ধারণ করছে। হুম, আপনি হুম, দেখছেন যে অনেক জায়গাতেই অনেক ধরনের ইনসিডেন্ট ঘটতেছে, যেটা খুবই আনফরচুনেট। কোনোভাবে হুম। এটাকে সাপোর্ট করার কোনো সুযোগই নাই। তুমি দেখো, যদি খেয়াল করো, আম আমি আমার আমার কথা দিয়ে শুরু করি। আমি এটা বলতে চাচ্ছিলাম এবং এটা আমি ইনবক্সে গেলে, হুম, হুম। মেসেঞ্জারে গেলে তুমি অনেকের মেসেজ পড়তে পারবে না। হুম, হুম। জি, তোমাকে হ্যারাস করা হচ্ছে। রাইট। সেটা আমাকেও করা হয়। হুম। এবং আনফরচুনেট। হ্যাঁ। হ্যাঁ, আমাকেও করা হয়। আমি ইগনোর করি, মাঝে মাঝে ব্লক করে দেই। হুম, যেমন আম এ সেটা হয়। কিন্তু যে বিষয়টা হচ্ছে দুঃখজনক, সেটা হচ্ছে এই যে আ নারী খেলোয়াড়রা, দেখেছ হ্যাঁ, হ্যাঁ, কিনা হ্যাঁ, জানি না, হ্যাঁ, হ্যাঁ, যারা আমি দেখছি। শিরোপা এনে দিয়েছে, হুম, যারা শিরোপা এনে দিয়েছে হুম, তাদেরকে, তাদেরকে নিয়ে যে আম খেলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুলিং হচ্ছে, হুম, হুম, হুম। তাদের পোশাক নিয়ে, রাইট। ওদের
ওদের তারপর পেশা খেলা এটা। বন্ধ করে দেওয়ার তো ২ টা হ্যাঁ, ঘটনা ঘটলো হ্যাঁ। পরপর। হ্যাঁ। ওদের পেশা এটা। তোমাদেরকে ওরা শিরোপা এনে দিয়েছে। তোমাদের জন্যেই খেলছে, দেশের জন্য খেলছে। তোমাদের যদি দেখতে ইচ্ছে না হয়, দেখবে না। সেটাই। কিন্তু হুম। তুমি এ মানে এই দাবিটা করতে পারো না যে ওরা খেলতে পারবে না। ওদেরকে এই পোশাকে খেলা যাবে না। হুম, হুম, হুম। হ্যাঁ? ওদের পেশাটা এটা। এটাই ওদের পেশা। ওদেরকে এভাবেই খেলতে হবে। তো এখানটাতে কেন? তোমার হুম। তোমার মা, বোন না কে যদি তুমি সম্মান করতে না পারো, তাহলে তুমি কাউকেই সম্মান করতে পারবা না। না। এই বিষয়গুলো কিন্তু পরিবার থেকে আসে। হুম, হুম। এবং আমাকে আমি পর্দা করব, না আমি পর্দা করব না, সেটা বলার তোমাকে কে অধিকার দিয়েছে? হুম, হুম, হুম। অবশ্যই প্রত্যেকটা জায়গাতেই যাবার জন্য পোশাক আছে। পোশাকটা তুমি পরো, সেই পরিবেশ অনুযায়ী পোশাকটা পরো তুমি। হুম, হুম। ফ্যাশনটা তো এসেছে সেই কারণেই, পরিবেশ থেকে। যে দেশের যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী ফ্যাশনটা এসেছে। তো তুমি তাহলে তো এই যে বাধা কেন? আমরা একটা স্বাধীন দেশে বাস করছি। আমি দেশটাকে আমরা স্বাধীন হিসেবে পেয়েছি। আমার যে স্বাধীনতা, ব্যক্তি হুম, হুম। স্বাধীনতাকে আমি অনুশীলন করব। আমি কেন তোমার কথা মতো চলব? তুমি কে? রাইট, রাইট। তুমি কে? এগুলো খুবই দুঃখজনক We এবং both have হ্যাঁ, daughters. হ্যাঁ, Makes me হ্যাঁ, sick. হ্যাঁ, 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 হ্যাঁ। এবং আমার কথাটা হচ্ছে যে তুমি যদি একজন মাকে, তোমার স্ত্রীকে, তোমার কন্যাকে যদি তুমি সম্মান করতে না পারো, তুমি কাউকেই সম্মান করতে পারবে না। হ্যাঁ, আমি হ্যাঁ। চিন্তাই করতে পারি না এই যে both have daughters এর জায়গাটা থেকে আমি হুম, জাস্ট একটু হুম। ইন্টারাপ্ট করি। আমি চিন্তা করতে পারি না যে আমার মেয়েকে কেউ কোনো একটা কাজে বাধা হুম। দিবে। আসলেই আমি চিন্তা করতে পারি না যে কেন আমার মেয়েকে কেউ কোনো কাজে বাধা দিবে? ও একটা জিনিস করতে চায় বা পড়তে চায় বা একটা প্রফেশন পিক করতে চায়। হুম। কেন কেউ বাধা দিবে ওকে সেটা করতে? যাই হোক সরি I had to say it. আমি একটু হ্যাঁ, না, ranting না, না, করলাম। হ্যাঁ, বলেছ হ্যাঁ, এটা হ্যাঁ। তো যার জায়গা থেকে ভয়েসটাকে রেইজ করতে হবে। হুম, যার হুম। জায়গা থেকে বলতে হবে। তুমি আম আ তুমি আজকে আমি বলছি, কালকে তুমি বলবে। আমরা বলার কারণেই হয়তোবা আজকে আ যে আম সমস্যাগুলো আমাদের সামনে আসছে, হুম, হুম। যে প্রতিবন্ধকতাগুলো আসছে নারীদের জন্যে, সেটা হয়তোবা একদিন এর অবসান হোপফুলি হবে। হ্যাঁ, এভাবেই হয়। অবসান এভাবেই হবে। একটু, একটু করে হুম। you have to push the envelope. একটু, হ্যাঁ। একটু করে আগাতে হবে। And সেটাই। it's not just বাংলাদেশ, আমাদের এখানেও আমেরিকার মতন দেশেও কিন্তু এখনো অনেক হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই এখনো আছে। women still get paid less than men in হ্যাঁ। lot হ্যাঁ, case, lot সেটা তো 80% আছে of the বাট cases এটলিস্ট and things. এখানে আপনি চাইলেই ওমেন যেকোনো একটা সাবজেক্ট পড়তে পড়তে, পারে, হ্যাঁ, একটা হ্যাঁ। প্রফেশন পিক করতে পারে, শি ক্যান গেট হায়ার্ড। হুম। ওগুলা ধরেন বেসিক রাইটস গুলি বেসিক আছে। রাইটস গুলি তো আছে। হুম। স্যালারি নেগোসিয়েশন তো ২ টা এমপ্লয়েরই সেম হয় না। সো সেখানে জেন্ডার হ্যাঁ। আরেকটা ইস্যু হয়ে আসে। হ্যাঁ, ওগুলা অনেক জটিল। বাট আপনাদের মতো যারা অনেক আগে থেকে আসলে আপনারা ওমেন এম্পাওয়ারমেন্টটাকে নিয়ে ক্যারি করতেছেন, মানে আসলে আপনাদেরকে একটা বিশাল থ্যাংক ইউ। আমাদের পুরা শোয়ের পক্ষ থেকে, না, পডকাস্টের না, পক্ষ থেকে। অবশ্যই। এটা তো চেষ্টা করি এবং আমাদের হুম, হুম। সবাইকে চেষ্টা করতে হবে। সবাইকে, হ্যাঁ, শুধু আমরা নারীরা নয়, আমাদের সাথে তোমরা আছো। জি। হ্যাঁ, হ্যাঁ, পুরুষরা অবশ্যই। সবাই এগিয়ে আসবে। সেটাই আমাদের দেখো আজকে কত বছর হয়ে গেছে, হ্যাঁ? বেগম রোকেয়া হুম, হুম। কে দিয়েই আমরা শুরু করলাম। তারপর আমার শোতে আমি উনার কথা বলতে চাই একটু। অফ কোর্স হ্যাঁ, হ্যাঁ। হুম। উনার কথা বলতে চাই, সেটা হচ্ছে খুব সম্প্রতি আমি করেছি নারী ফুটবল দলের যে হুম, হুম। চ্যাম্পিয়ন টিমটা, তার যে ক্যাপ্টেন সাবিনা হুম, আর হুম, হুম। ঋতুপর্ণা, এদের দুজনের বাই দ্য ইন্টারভিউ। ওয়ে দে গট হ্যাঁ। ২১ পদক। হ্যাঁ, কনগ্রাচুলেশনস টু হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ, টিম। হ্যাঁ। ওদেরকে এটার জন্য আমি সেটাই। অ্যাপ্রিশিয়েট করি। হ্যাঁ, এই হ্যাঁ। ইনিশিয়েটিভটা ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ। দে নিডেড সাম সর্ট অফ আ Of রিকগনিশন। course, of হ্যাঁ। course. তো হ্যাঁ। তারাও তাদের বঞ্চনার কথা বলেছেন। কিন্তু আজ থেকে কত বছর আগে নূরজাহান বোস নামে একজন ভদ্রমহিলা আছেন। হুম, হুম। উনি নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। হ্যাঁ? তো অনেক বছর ধরে উনার একটা অর্গানাইজেশন আছে সংহতি নামে। আচ্ছা। যেসব মহিলারা, আমি জানি না তোমরা জানো কিনা, এদেশেও অনেক হয়। আম উম ওয়াইফরা ঘর থেকে বের হয়ে যেতে হয় হুম, হুম, হুম। স্বামীর মানে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে, হুম, হুম। এবং তাদের জন্য শেল্টারের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে তো নেই। রাইট। শেল্টার হুম, হুম। থেকে মানে এই দেশে অনেক সাহায্য পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে তো নেই। এই নূরজাহান বোস উনি উনার দেশে বাংলাদেশে এটা হুম, হুম। করেছেন। আচ্ছা। মহিলাদের জন্য কাজ করে যাচ্ছেন নিরন্তরভাবে। তো
তার কথাটা, তার শুরুটা হয়েছিল কিন্তু এভাবে। তিনি তার নিজের ঘরে ধর্ষিতা হয়েছিলেন। ওফ! তার হ্যাঁ, মায়ের মামার মায়ের মামা, অর্থাৎ নানা, আপন নানা নন। হুম, 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 হ্যাঁ, তো আমরা বলি না যে কথাগুলো, এবং হুম, আমরা হজম করে যাই। ইভেন যখন আমার আমার প্রফেশন কিন্তু ইন্টারপ্রেটিং। আচ্ছা। হুম, হ্যাঁ, হুম, তো আমি এখানে যেটা করছি আর হুম, কি। হুম, 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 তো এই এটা করতে গিয়ে আমি প্রতিদিন অনেক গল্প শুনি। হুম, সেই গল্পটা হচ্ছে এদেশেও এগুলো হচ্ছে, সর্বত্র আছে। তো আমাদের প্রত্যেকটা জায়গা থেকে নিজেকে শিক্ষিত করতে হবে, নিজের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, নিজের স্ত্রীকে শিক্ষিত করতে হবে, এবং যাতে আর কেউ এই ধরনের আম সমস্যার সম্মুখীন না হয়। রাইট। কারণ এখানে দেখা যায়, আমরা বাঙালি কমিউনিটির কথাই বলছি, চাচার দ্বারা হুম, আ হুম। প্রচুর ফ্যামিলির হ্যাঁ, হুম, ভেতরে হুম, অনেক হচ্ছে। এরকম হয়। হুম, হ্যাঁ, কাজিন হুম, হচ্ছে, হুম, বাবা, এমনকি বাবা, হুম, হুম, নানা, দাদা, এবং এদের জন্যে এখন এখানে তো তোমার কেস হচ্ছে। হুম, হ্যাঁ? তো আমরা যদি নিজেরা একটু সচেতন হই, আমরা যদি বাচ্চাদেরকে শেখাই যে বাচ্চারা বলতে পারে না। রাইট। একসময় আমরাও হুম, বলতে পারতাম না। কিন্তু আমার মাকে দেখেছি আমি, যে ভাইয়ের বড় ভাইয়ের বন্ধুর সাথে বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাচার সাথে বাইরে যাওয়া যাবে না। আমাদেরকে একটা নিরাপদ দূরত্বে হুম, রাখার জন্যে সেটা মায়ের কিন্তু কাজ, হুম, 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 বোঝানোটা কাজ। হ্যাঁ, তো হয়তো আমরা এটার সম্মুখীন হইনি, কিন্তু আমাদের মতো অনেকেই হয়েছে। হুম, তো সেই জিনিসটা, এটা কিন্তু শেখানোটা খুব জরুরি। ব্যাড টাচ, গুড টাচ। এবং তোমার সাথে আমি দেখেছি এখন এই জেনারেশনের অনেক মেয়ে, আমার নিজ, আমার আ মেয়ে বা হুম, ছেলের বউ, আমি তাদেরকে দেখেছি যে তারা কিন্তু এই জিনিসগুলো অনেক বোঝে, এবং ওরা কিন্তু ওদের সন্তানদেরকে সতর্ক দৃষ্টি রাখে। হুম, সেটা ছেলে হোক, মেয়ে হোক। হুম, তো হুম। আমাদের সবারই উচিত এই হ্যাঁ, বিষয়টাতে এখানে আমার মনে হয় সচেতন করা, সচেতন প্যারেন্টসদের করা। একটা বড় লার্নিং হুম, এর জায়গা হুম, আছে। আমার মনে হুম, হয় যেটা আমি এখানকার তো আমার কাছে এনাফ স্যাম্পল নাই। বাট বাংলাদেশী প্যারেন্টস এর ভেতরে কতজন আসলে প্রপারলি এটা জানে যে কিভাবে তার ছেলে বা মেয়েকে এইটার ব্যাপারে অ্যাওয়্যার করতে হবে হুম, বা সচেতন করতে হবে, যেটা আপনি বললেন। আমি জানি না আসলে কতটুকু জানি। এটা এটা আমার মনে হয় এটা নিয়ে একটা বড় স্কেলে হুম, ক্যাম্পেইন করা উচিত। হুম, হুম। ইট শুড বি সামথিং যেটা নিয়ে আমাদের আরো বেশি টেলিভিশন কমার্শিয়াল বলেন বা বিভিন্ন ক্যাম্পেইন প্রোগ্রাম বলেন। সচেতনতা তৈরি হ্যাঁ, করাটা হ্যাঁ। একটা খুব প্রয়োজন, রাইট। খুব হুম, প্রয়োজন। খুব প্রয়োজন। আর এবং না এটা একটা জিনিস কি আপা আমাদের এখনকার সময়ের যেসব ফ্যামিলিগুলি উই ডোন্ট হ্যাভ টাইম টু টক টু আওয়ার কিডস, না। টক টু ইউর কিডস। যেমন আমি তোমাকে একটা মজার কথা বলি, মাই লিটল গার্ল 4-year-old গার্ল নোজ হাউ টু পাঞ্চ। হুম, আমি সিরিয়াসলি বলতেছি, হুম, একদম হুম, আউট অফ অল সিরিয়াসনেস। আমি আমার ছেলেকেও মানে অনেক সময় আমি দেখছি স্পেশালি আমাদের কালচারের ভিতরে, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানের ভিতরে যে আমরা বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে হাক করি, কিস করি অ্যান্ড থিংস লাইক দ্যাট। ইউ ট্রাই টু ডু দ্যাট উইথ মাই ডটার, ইউ গেট হিট ইন ইউর ফেস। না, হুম, হ্যাঁ, হুম, হুম। হুম। কারণ শি নোজ, বাট আলটিমেটলি হয় কি, আমরা যে কালচারের ভিতরে থাকি সেই কালচারে তো মানুষ জোরাজুরি করে না। যেমন হ্যাঁ, বাচ্চাকে কোলে নিয়ে নেওয়া কিন্তু আমাদের কালচারে হ্যাঁ, খুবই কমন। এখানে কিন্তু ইউ ক্যানট ইভেন টাচ আ touch the- বেবি উইথআউট হ্যাঁ, আস্কিং দেয়ার হ্যাঁ, না, ওইটা প্যারেন্টস আমাদের কালচার পারমিশন। থেকে চলে এসছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই মানে আমরা তো তখন আ আ আ সত্যি কথা বলতে কি, আমরা এটা বুঝতাম না। হ্যাঁ, 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 কিন্তু এই হ্যাঁ, ধরনের হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা এই এখন জানি। এই ধরনের আমি দেখেছি আমার মাকে, আমি যখন দেখতাম যে না, তুমি যেতে পারবে না। মানে আমার বড় বোন বা কেউ একজন সাথে থাকলে তখন। হুম, তো হুম, কেন মা? মানে এখন বুঝি যে তখন হুম, উনি কেন নিষেধ করেছেন। হুম, 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমার তো তখনও বলার বয়স হয়নি। আমি বুঝতে পারি না। আমি হয়তো অনেক কিছু বলতে পারতাম না, বা ভয়ে বলে না অনেকে। হুম, তাই না? তো এটা বাবা-মার অবশ্যই দায়িত্ব। প্রত্যেকের মধ্যে সচেতনতা তৈরি করে দেয়াটা, এটা একটা খুব হুম। জরুরি, খুব জরুরি। না, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ভেরি থিং দ্যাট ইম্পোর্টেন্ট উই টকড টপিক। অ্যাবাউট। বাট হ্যাঁ, আমরা আজকে হ্যাঁ। কল্পনাও করিনি এই ব্যাপার নিয়ে আমরা হ্যাঁ, কথা বাট বলবো। ইটস ভেরি গুড কবিতা আপা যে ইউ Yeah. ব্রট দিস আপ। এটা খুবই একটা ভালো টপিক আসলে হুম। এটা নিয়ে। এবং And it happens so আমি much. জানি না আপনি অলরেডি এই টপিক নিয়ে আপনার পডকাস্টে কথা বলছেন কিনা? আমার কিছু ওই ঠিক এভাবে হয়নি। তবে কিছু গেস্টের সাথে অবশ্যই উঠে আসে। হুম, হুম, যেমন এই যে নূরজাহান বোসের কথা বললাম। উনি উনি এটা নিয়ে সারা জীবন সংগ্রাম করে গেছেন,
এবং এটাই উনি তার এটাই কাজ। হুম, কিন্তু হুম। তারপরে আমরা কতটা রাইট। এগিয়েছি এখনো তো হচ্ছে, চলছে। হুম। হুম হ্যাঁ, সোশ্যাল ইস্যুসগুলোকে অ্যাড্রেস করা তো ধরেন যেহেতু আপনার একটা জার্নালিস্টিক রেসপন্সিবিলিটির জায়গা থেকে আপনি কিছুটা করেন। এরপরে ধরেন ওয়ান্স দ্য ইস্যু ইজ রেইজড, ইস্যুটা তো আপনি অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করলেন। এরপরে এটা নিয়ে কি আপনি আরো ফলো আপ করেন যে ফিউ মান্থস বা ফিউ ইয়ার্স ডাউন দ্য রোড এটার এখন সিচুয়েশনটা কি দাঁড়ালো বা এটার একটা ক্যাম্পেইন কিভাবে উম আমি পুশ আসলে করা যায়? এই জায়গাটার থেকে কি সোশ্যাল একটা পিয়ার হিসেবে আপনি কাজ করেন কিনা? আমি ঠিক ওইভাবেই যারা মনে করো যে যাদের সাথে হয়েছে সরাসরি হুম, হুম। তাদের সাথে যদি শুধুমাত্র আমার নূরজাহান বোস ছাড়া আমি আর কারোর সাথেই এই মানে না, কথা আমি যেকোনো টপিকের কথাই হ্যাঁ, আমি বলতেছি, হ্যাঁ, স্পেসিফিকলি হ্যাঁ, এটা কথা না। বলিনি। হুম, কিন্তু হুম। আমার আমার তো মেইন আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে তোমার একজন সাকসেসফুল মানুষকে নিয়ে আসা। হুম, হুম। তার পেছনের কাহিনীটা বলা, স্টোরিটা বলা। স্টোরি টেলার হিসেবে আমার কাজ। তো কিন্তু হ্যাঁ, আমি আমি উ আমার কথায়, আমার ইন্টারভিউয়ের মাধ্যমে আমি বারবারই এই প্রসঙ্গগুলোকে নিয়ে আসার চেষ্টা করি এবং আমার ইচ্ছা ভবিষ্যতে আমি ঠিক আ এই বিষয়গুলো নিয়েই এখন আমি আর মানে কাজ করব। আরো বেশি করে কাজ করব। হুম, হুম, হুম। আর আপনার মনে হয় এখন ওই যে একটা মনোলগ স্টাইলও আছে যে আপনি একাই শুধু কথা বলেন। হ্যাঁ, আমার মনে হয় সেখানে আপনি আরো আপনার অনেক, আমি সিউর আপনার অনেক কিছু বলার আছে যেটা হ্যাঁ, হয়তোবা সবসময় আপনি গেস্টের মুখ থেকে হ্যাঁ, শুনতেও হুম, বা অনেকেই বলবে না ফর হ্যাঁ, মেনি রিজনস। বাট আপনি হয়তোবা সেই হুম। জিনিসগুলোকে সামনে নিয়ে হ্যাঁ, আসতে পারবেন। সেগুলো আমি হুম, হুম। সো আমি আপনার হ্যাঁ। পডকাস্ট নিয়ে নেক্সট প্ল্যানটা কি? ডু ইউ ওয়ান্ট টু টেক ইট টু আ নেক্সট লেভেল যেখানে ইউ ওয়ান্ট টু বিল্ড আ স্টুডিও, ব্রিং ইন গেস্ট এরকম কোনো কিছু কখনো করতে চান কিনা? আ বা কোনো ভবিষ্যৎ হ্যাঁ। পরিকল্পনা আছে কিনা এটা না, নিয়ে কি ওই করতে চান? ধরনের সবাই বলছে, বারবার বলছে। কিন্তু যেহেতু কাজ করি, হুম, আমি হুম। এখনো কাজ করছি। তো আমার ওই সময়টা বের করাটা একটু কঠিন। আমি উইকেন্ডগুলোতে করছি, রাতে করি মাঝে, মাঝে। তো আর তাছাড়া ওই যে বললাম যে আমার লুকটা নিয়ে আমি খুব মানে হুম, আমি হুম। আমি যেমন আমি তেমন দেখাতে চাই আমার দর্শকদের কাছে। অনেকেই আছেন হুট করে একটা টি-শার্ট পরে বসে গেলেন বা হুম, কিছু হুম। বললেন, করলেন। আমাদের মতন হ্যাঁ, আর কি হ্যাঁ। না, না, আমাদেরটা এটা তো এটা ওই যে তোমাদের কথা বলছি না। আমাদের তো হ্যাঁ, স্টাইলটাই ওরকম। হ্যাঁ, তোমাদের তো কোনো কষ্ট নেই। আমার কষ্ট আছে। হ্যাঁ, তো তো এটার জন্য সময় চাই হুম, অনেক। হুম। হুম, ইচ্ছে আছে অনেক কিছু করার। ইচ্ছে আছে অনেকের কথা বলার, যাদের কথা বলার কেউ নেই। হুম, হুম। তাদের কথা বলার। আম হয়তোবা আমি তোমাদের মতো মানে ফুল স্টুডিও নিয়ে হয়তোবা কাজ করব না। কিন্তু আমি কথা বলেই যাব। হুম আমি যতদিন বলতে পারি ততদিন আমি কথা বলে যাব। এবং আমি সবার না বলা কথা, সবার যে আম কাহিনী, বঞ্চনার কাহিনী এবং যারা বলতে পারে না তাদের হয়ে বলব। হুম, হুম। হুম আপনার কি কখনো এগুলোকে অ্যাজ এ বুক বই হিসেবে হ্যাঁ, পাবলিশ করার ইচ্ছা? সেটার আচ্ছা, ইচ্ছে আছে। আচ্ছা, খুব শীঘ্রই আসবে। আমি আচ্ছা। আমি যাদের ইন্টারভিউ নিয়েছি তাদের নিয়েই একটা সংকলন খুব শীঘ্রই আসবে এবং আ পরবর্তীতে ইচ্ছে আছে একটু লেখালেখি করার। নাইস হুম। নাইস হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকজন আ হ্যাঁ অথর রাইটার পেতে যাচ্ছি। সো কংগ্রাচুলেশনস আগে থেকেই ফর ইওর ফার্স্ট বুক। হ্যাঁ। না, খুবই ভালো লাগে না আসলে। ইটস আ লট অফ ইটস এ এক্সপিরিয়েন্স লট না অফ এক্সপেরিয়েন্স হ্যাঁ স্পেশালি দোজ অফ আস যাদের একটা ফুল টাইম প্রফেশনের বাইরেও অ্যান্ড ফ্যামিলির বাইরেও উই মেক টাইম টু হুম ডু সামথিং এবং সেটা নিয়ে এতখানি আশা। হুম ইটস এ হিউজ থিং আসলেই জাস্ট অ্যাজ এ প্রজেক্ট যেটা ফান প্রজেক্ট হিসেবে ইট স্টার্টেড হ্যাঁ, অথবা একটু ফ্রি টাইমে আপনি কোভিডের সময় স্টার্ট করলেন হ্যাঁ। সেটাকে সাস্টেইন করে নিয়ে যাওয়া। ইট হুম টেকস এ লট অফ and it's কমিটমেন্ট এতদিন ধরে লেগে থাকা জিনিসটার হ্যাঁ, সাথে তো হ্যাঁ। it's অনেক এবং কোয়ালিটি মেইনটেইন করা। আপনি হ্যাঁ তো হ্যাঁ প্রিপারেশন নেন। এটা বোঝা যায় যে না, ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড ফর হ্যাঁ, ইট। হুম সো সেটা তো ওটা নিয়ে নিতেই আপনার হয়। কিছুটা স্ক্রিপ্ট লেখা হোক বা সেটা আপনার আই এম সিউর এখানে অনেক রিসার্চ প্রিপারেশনটা করতে রিসার্চ হয় করতে কারো হয়। আম রবি আমার অনুষ্ঠানে এসে বলেছিল যে আমরা তো হুট করে বসে যাই। কোনো রিসার্চ করি না, কারো সম্পর্কে জানি না। কিন্তু কবিতার সাথে এমন একটা জিনিস যে যাকে নিয়ে আসছি তাকে নিয়ে আগে হুম রিসার্চ হুম করে হুম, যার অনেকে হয়তো কিছু জানতেনই না। তোমরা দেখেছো কিনা আমার শোতে এখন যে আমার শোতে অনেক নামকরা মানুষ হুম, এসছে। হুম, হুম, হুম। অনেক
তার মধ্যে ডক্টর আসিফ নজরুল একজন। আচ্ছা, আমাদের আইন উপদেষ্টা হ্যাঁ, এখন। হ্যাঁ, হ্যাঁ। উনি ২ বার এসছেন। তো হুম, হুম। তার যেহেতু আমার ইয়ে ছিলেন, হুম, হুম। কলিগ ছিলেন। উনি বিচিত্রাতে তো উনি ছিলেন হ্যাঁ, হ্যাঁ, একসময়। হ্যাঁ। হ্যাঁ। তো ও ওয়াও, উনি বিচিত্রাতে হ্যাঁ, ছিলেন হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ। বিচিত্রায় ছিলেন। এবং হ্যাঁ। আপনি যে সময় কথা বলতেছেন ওই সময়ই। হ্যাঁ, এক্সাক্টলি। তো আম তার সম্পর্কে মানে এমন কিছু কথা ইন্টারভিউতে উঠে এসেছে হুম, হুম। যেটা হয়তো দর্শকরা কখনো কখনোই জানতে পারতো না। জানতো না। তো হুম, এরকম অনেক ঘটনা আছে আরকি। হুম, হুম। হুম। যে আমি চেষ্টা করি ভেতর থেকে নিয়ে আসতে। হ্যাঁ, না আসলেই এবং আপনার আ এই গেস্টদেরকে যে অ্যাপ্রোচ করেন, আমি আমি সিউর আপনি যেহেতু বাংলাদেশে বিচিত্রার মতো হুম, ম্যাগাজিনে কাজ করছেন, পত্রিকায় কাজ করছেন, আপনার একটা বড় এক্সপেরিয়েন্স ওখানে ছিল। অ্যাট দ্য সেম টাইম এখন যেহেতু আপনি আর বাংলাদেশে থাকেন না, দেশের বাইরে আমেরিকাতে আছেন, কত বছর হলো? ৩০ বছর ৩০ হয়ে গেছে। বছর। সো একটা ও বড় সময় আপনি দেশের বাইরে। এই যে এই ৩২ এই এই সম্পর্কগুলো মেইনটেইন করা এবং এখনো নতুন যারা বাংলাদেশে বিভিন্ন সেক্টর থেকে পপুলার হচ্ছে তাদের সাথে যে কানেকশনটা মেক করে, এইটা আপনি কিভাবে করেন? আপনি তাদেরকে যে এই গেস্টকে এটা আমি আনবো। হ্যাঁ, গেস্টটাকে আসলে সিলেক্ট করাটা উম ১ম দিকে বলেছিলাম না যে আইকনিক ফিগার আমি সিলেক্ট করেছিলাম। পরে মনে হলো যেন অনেকের আম কথা বলার আছে। অনেক কিছু জানার আছে। হুম, কিভাবে হুম। কাজ করছে। আম তো আমার যখন যে সামনে আসে, যাকে আমি মনে করি যে তার কাছ থেকে আমি কিছু জানতে পারি, হ্যাঁ? আমি তাকে নিই যে আমাদের কিন্তু অনেক ব্যক্তিত্ব আছে যাদেরকে আমরা সেলিব্রেশন করতে পারি। রাইট। হ্যাঁ? তো তাদেরকে আমরা ঠিক অনেকেই আছেন আ আসতে চান না কারণ এরকম একটা ছোট পডকাস্টে এসে কি করবেন? হুম, হ্যাঁ? হুম, হুম। হুম, আবার অনেক বড় মানুষ আছেন যারা কোনো দ্বিধাই করেননি। আমি যখন যোগাযোগ করেছি উম জাস্ট একটা হয়তোবা মেসেজ পাঠিয়েছি বা একটা ইমেইল পাঠিয়েছি, ইনভাইট করেছি যারা আসবে যে আমার শোতে ডক্টর কামাল হোসেন এসছেন, আচ্ছা। ডক্টর স্বাধীন মালিক এসছেন, হুম। বিবি রাসেল এসছেন। আচ্ছা, বিবি আচ্ছা। রাসেলের মতো হ্যাঁ, হ্যাঁ, একজন হ্যাঁ। মানুষ। হ্যাঁ, তো আর অ্যাক্ট্রেস ওরা তো এসছেই। আ অনেক আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি দুঃখিত। কিন্তু হ্যাঁ, তারা তাদের কথা বলতে চান এবং ওই সময় অনেক বেশি বলতে চেয়েছেন। এখন হয়তোবা অনেকেই বয়সের ভারী নুজ্জ, হুম, অনেকেই হুম। কথা বলতে চেয়েও কথা বলতে পারেনি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো হুম, মানুষকেও হুম। আমার শোতে এসছেন উনি। অসুস্থ তখন উনি ডায়ালিসিস করছেন। সেই আ সময়টাতে উনি ডায়ালিসিসের টেবিল থেকে আমার সাথে কথা হ্যাঁ, বলছেন। আই উইশ উনি এখন হুম, বেঁচে থাকতেন। উনি হ্যাঁ। স্বাস্থ্য খাত নিয়ে উনার হ্যাঁ, আরো অনেক কিছু হ্যাঁ, হয়তোবা অনেক করার কিছু সুযোগ দেখো। থাকতো। হুম। হ্যাঁ, যে এই যে মানুষগুলো চলে গেছেন না? হ্যাঁ। আমরা যদি তাদের দেখানো পথগুলো দিয়ে ধরেই যদি আমরা চলতে পারি, আমরা কিন্তু অনেক সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারি। হুম। তাই না? কি ভাবছো এখনকার বাংলাদেশ নিয়ে একটু শুনি? না, আমি আপনারটার একটু লেজ ধরেই কথাটা বলি। যেহেতু আপনি এই সিনিয়রদের ব্যাপারে কথা বললেন। আমি এখন যেটা একটা জিনিস খুব নোটিস করি, আমাদের পরের জেনারেশনটা ইজ হাইলি ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস এল্ডার্স। আ আ একটা জেনারেশনাল গ্যাপ থাকে। আমরাও বাবা-মার চোখে সবসময় বেয়াদব ছিলাম। এটা সবাই থাকে। হুম, হুম, সেটা ট্রু। কথা বলার হ্যাঁ, ধরনটা। এটা একটা হুম। ইয়া থাকে। বাট আমি তো বাবার বয়সী সবাইকে একেবারে বাতিল করে দেই না। না অবশ্যই। এই জিনিসটা আমার মনে হয় আমাদের একটু বোঝা উচিত যে এই যে এই মানুষগুলো যারা লেজেন্ড, এখন তারা অনেক বয়স হয়ে গেছে, বাট দে স্টিল হ্যাভ তাদের এক্সপেরিয়েন্স টু শেয়ার উইথ আস। আই থিঙ্ক এই জিনিসটা মাথায় রাখাটা খুব দরকার। অনেক সময় আমরা মনে করি যে বিকজ অফ ইনফরমেশন অ্যাক্সেস আমরা যেহেতু ফোনে সার্চ করি সব কিছু পেয়ে যাই, উত্তরটা হয়তো বা অতটুকুই। সবসময় উত্তরটা অতটুকু হয় না। উহু, ওই উত্তরটাকে লেখার জন্য হাজার, হাজার লাইনের কোড লিখতে হইছে যাতে এআই উত্তরটা দিতে পারে। তো ওইটার পেছনে নলেজ কত সেটা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, সো সবাইকে এভাবে বাতিল করে দেওয়া বা সিনিয়রদেরকে কোনো ভ্যালু না করাটা আই থিঙ্ক এটা একটা খুব বড় বোকামি হবে। এটা এই ছাত্রগুলো বা এখন যারা নতুন জেনারেশন, আমি বলব দে ল্যাক এক্সপেরিয়েন্স। এটা একটা বড় সমস্যা। শুধুমাত্র আ কিছু বই পড়ে ফেললেই মনে করার কোনো কারণ নাই যে আমি পৃথিবীটা বুঝে ফেলছি। ইটস হুম। মাচ মোর কমপ্লিকেটেড দ্যান হোয়াট ইউ থিংক ইট ইজ। সো অনেক বেশি জটিল। টেক দ্য টাইম, লার্ন। আ পড়ার আগে পাস করা যায় না। সো ও ও পড়তে হবে। অভিজ্ঞতা কাজে লাগাতে অভিজ্ঞতাটা যারা অভিজ্ঞ আছেন এবং এই যে ভাঙা গড়ার খেলা, হুম, হুম, রাইট। এই যে ভাঙা গড়ার খেলা, এই খেলাতে আমরা কি হারাচ্ছি? আমরা কি সেটাই। পাচ্ছি, আমরা কি হারাচ্ছি?
এটার হিসেব নিকেশ করাটা খুব জরুরি। হুম, হুম। এবং এই দেশটা তো আমাদের। যদিও অনেকদিন হয়ে গেছে বাইরে থাকি, আমার হুম। পাসপোর্টও নেই দেশের, কিন্তু ভেতরে আমাদের আছে। শেকড়টা ওখানে। হ্যাঁ, আমাদের হ্যাঁ। শেকড়টা ওখানে, আমাদের মনটা রয়ে গেছে ওখানটাতে। সো এখন যেটা হচ্ছে মানে যা হচ্ছে, সাথে ছিলাম। হুম। আমরা কিন্তু সাথে ছিলাম ওদের। আমরা চেয়েছি একটা সুন্দর বাংলাদেশ। কিন্তু এখন যেটা হচ্ছে, আমার মনে হয় টেক এ পজ, হুম। হুম, থিংক, হুম। হ্যাঁ, অ্যান্ড রিয়েলাইজ কি হচ্ছে, তারপর যেন রাইট। সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ এইটা আমাদের দেশ। আমরা যদি এভাবে ভাঙতে থাকি, আমরা গড়তে পারবো না কিছু আর। আর এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে কত নেগেটিভ হুম। একটা ইমেজ ক্রিয়েট করতেছে, হ্যাঁ, সেটা নিয়ে আমরা এখনো বুঝতে পারতেছি বুঝতে না। পারছি না। এটা বড় রকমের আমরা একটা অনেক সেই কিছুর ভেতরে পড়ে যেতে বাংলাদেশের পারি। খুব সুন্দর একটা ছিল, হুম। ইমেজ ছিল সাধারণ মানুষের, হুম। বাংলাদেশের। তো সেই ইমেজটাকে আমরা নষ্ট করে ফেলছি। হ্যাঁ, আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে যে বিভিন্ন দেশের কি সিচুয়েশন হয়েছে এসব হওয়ার জন্য। সো আমরা সেই দিকে না যাই, হুম। লেটস টেক সাম টাইম, হুম, হুম। গিভ ইট, মানে হ্যাঁ, এখনই সবকিছু করে ফেলতে হবে না। সেটাই। আমরা সবকিছু করারই সময় পাবো, বাট সেটাই। জাস্ট টেক ইট ইজি। রাইট, একটু একটু আমাদের ব্রিথ করা দরকার। রাইট। আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি। সো আমি হয়তোবা এই জায়গাটাতে লাস্ট একটা টপিক আপনাকে দিতে চাই, সেটা হলো এই মুহূর্তে আপনি সবচেয়ে বেশি কোন জিনিসটা নিয়ে কনসার্ন? আমি জানি দেশের ইস্যুটা প্রবাবলি কমন আমাদের সবার জন্যই। That is. আর সো ওই চিন্তার জায়গাটা আপনি যদি হুম, হুম। আমাদের দর্শকের সাথে শেয়ার করেন। আর আপনার যারা ফ্যানস, তাদের জন্য আমি চাবো যে আপনি ডেফিনেটলি আপনার কোনো কিছু বলার থাকলে সেটা বলবেন, বাট কোনো টাইম লিমিটেশন নাই, আপনি ফিল ফ্রি টু টক। হুম। আর আমাদেরকেও আপনার যদি কোনো কিছু ওপিনিয়ন জানার থাকে, উড লাভ টু শেয়ার। বাট এই মুহূর্তে আপনি সবচেয়ে বেশি কোন জিনিসটা নিয়ে ভাবতেছেন? সেটা দেশের কোনো ইস্যু হতে পারে, হ্যাঁ। এখানকার কোনো ইস্যু হতে পারে, যে কোনো কিছুই। আর আমি অন টপ অফ দ্যাট আমি আমাদের জন্য কিছু অ্যাডভাইস চাই আপনার কাছ থেকে। আমরা যেহেতু খুবই নতুন পডকাস্টে আসছি, আচ্ছা। সো নট অ্যাজ আ পডকাস্ট হোস্ট, আপনি যেহেতু জার্নালিজমেরও একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স আপনার, সেখান থেকেও আমাদেরকে কি হেল্প করতে পারে, হোয়াট আর রাইট, রাইট। এক্সপিরিয়েন্সের কথা আমরা বলতেছিলাম হ্যাঁ, এখনই, হ্যাঁ। আমাদেরকে কিছু যদি উইজডম শেয়ার করতেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমাদের যেটা আগেও বলছিলাম, এখনো বলছি। হ্যাঁ, প্রতিদিন ঘুমাতে যাই দেশের খবরটা শুনে, এবং ঘুম ভেঙে উঠে দেখি যে নতুন কি ঘটছে, রাইট। নতুন কি ঘটছে। তো এই পর্যন্ত মনে হয় ঠিক ছিল যে আমরা সংস্কার করব, আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, হুম, হুম। সেই যেটা আমরা পাইনি এতদিন। এবং আমার কাছে মনে হয় যেন আমরা মূল লক্ষ্য থেকে সরে আসছি। আসলেই। সেটা কি, আমাদের তখনও কেউ শোনেনি আমাদের কথা একগুঁয়েমের জন্যে, যে একটা নিরপেক্ষ নির্বাচনটা আমাদের প্র্যাকটিস করা দরকার। নিরপেক্ষ একটা নির্বাচন আমাদের খুব প্রয়োজন। এখনও মনে হচ্ছে কেউ এই কথাটাই শুনতে চাচ্ছেন না। হুম। তো সংস্কার আপনার 10টা জায়গাতে করার হুম। প্রয়োজন নেই। এই মুহূর্তে যে সংস্কারগুলো, আমাদের নাম পরিবর্তনের দরকার নেই এই মুহূর্তে। হুম। যারা আসবেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে, তাদেরকে করতে দিন এটা। আর নাম পরিবর্তন করতেই বা কেন হবে? আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে আগে সমাধান করুন। আমরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছি। আমাদের একটা বিশ্বাসের জায়গা আইন তৈরি হচ্ছে না। শৃঙ্খলার তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। যারা এতদিন ধরে অত্যাচার করলো, তাদের বিচার হচ্ছে না, তারা পালিয়ে গেছেন। এবং দেশের অর্থনীতি তো বলতে গেলে কোনো কিছু নেই, এবং মানুষ নিরাপদ বোধ করছে না। রাইট। আমরা নিরাপত্তা চাই, যেটার কারণে এই অভ্যুত্থানে মানুষ সবাই একসাথে নেমে এসেছিলেন। তো আমি ওটাই চাইবো, বাংলাদেশ যেন আর ভাঙার খেলায় না মেতে ওঠে। বাংলাদেশ এখন থেকে যেন গড়ার খেলাতে আসে। হ্যাঁ, বাংলাদেশ এবং তারা যদি আমাদেরকে হয়তো অনেক সময় আইডিয়াকে ডিফিট করতে হ্যাঁ, হয়, আইডিয়াকে আমরা ডেফিনেটলি ডিফিট হ্যাঁ, করতে চাইও, হ্যাঁ, বাট সেইটা সবকিছু একদিনে হয় না। টেক দ্য টাইম। এবং এটা মানুষ একটা সময় যখন এই জিনিসটা তাদের মননে যখন হিট করবে, একটা সময় তারা নিজেরাই এটাকে রিজেক্ট করবে। এই যে জিনিসটার থেকে আমরা রেহাই পেলাম, সেটাকে আবার আমরা কেউ ফেরত চাই না, সেটাকে কেউই ফেরত চাই না, অ্যাবসলিউটলি নট।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা বললেন যে এত অস্থিরতা, এই অস্থিরতাটা কমাতে হবে। ইউথের এটা পাওয়ার, আই আন্ডারস্ট্যান্ড, ওদের রক্ত গরম হবে স্বাভাবিক, বাট সবসময় ওই যে আপনি যেটা বলতেছেন যে ভাঙার একটা মেধা, গড়ার আরেকটা মেধা, দুইটার মেধা আলাদা। আমরা ভাঙছি সাকসেসফুলি একটা সিস্টেমকে, বাট গড়তে গেলে আমাদের পার্থক্য ছিল নাকি আমি শুরু করে দিচ্ছি আপনাকে। সরি, আমাদের আরেকটা টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছিল। সো কবিতাপা, আমরা যেখানে ছিলাম, আমরা দেশ নিয়ে অনেক কথা বললাম, আমি জানি এটা নিয়ে আরো অনেক কথা বলার জায়গা ছিল, এবং হয়তোবা আমরা আবার সামনে বলবো, এবং অনেক পজিটিভ নোট আমরা আরেকটু ভালো কিছু নিয়েও বলবো। আমরা এখন অনেক আসলে আমি বলবো হতাশ, আমি ফ্রাস্ট্রেটেড। মানে যেটা বললেন যে ঘুমাতে যাওয়ার আগে খবর দেখি, ঘুম থেকে উঠে চেক করি যে কি হলো, আবার কিছু ঘটলো কিনা। তো সবাইকে আমরা একটু পজ নেওয়ার কথা বলতেছিলাম, একটু ঠান্ডা হোক সব কিছু। তো এই জায়গাটা থেকে আপনি আপনার এন্ডিং নোটসে যদি আপনার ফ্যান্সদেরকে কিছু বলেন, বিসাইডস পুরো দেশবাসীর জন্য বা যারা যারা দেখতেছে, স্পেশালি আপনার ফ্যান্সদের জন্য, আর আমাদের শোতে আসার জন্য অবশ্যই অনেক থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার শো। আর আমাদেরকে যেটা সূর্য ভাই বলতেছিল, আমাদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে সেটা যদি কাইন্ডলি আপনার উইজডমটা শেয়ার করেন। তো যেটা বলছিলাম যে আমার দর্শকদের জন্য, যারা দেখছেন আমাকে ফিনিক রুমে, এদেরকে দেখতে পাচ্ছেন, দুজন তরুণ খুব সুন্দর একটা অনুষ্ঠান করছে, পডকাস্ট করছে, এবং ওরাও আমার মতোই দেশের কথা বলার চেষ্টা করছে, এবং দেশের মানুষের যারা প্রবাসে আছেন এবং যারা সার্থক মানুষ, তাদেরকে নিয়েই তারা কাজ করছে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা প্রথমত, এবং তোমরা এগিয়ে যাও, এবং খুব সুন্দর করছো। এটা খুব লাইভ প্রোগ্রাম হচ্ছে, এখানে এসে স্টুডিওতে এসে কথা, এই ধরনের অনুষ্ঠান এখানে হয়নি, এই ধরনের পডকাস্ট এখানে হয়নি। তো আমার মনে হয় খুব ভালো করবে তোমরা। অনেক গল্প আছে যেগুলোকে তোমরা খুঁজে পাবে এবং করার চেষ্টা করবে, এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এবং আমার শুধু একটাই অনুরোধ, যে আমরা যেন নেগেটিভিটির দিকে না যেয়ে আমরা যেন পজিটিভিটির দিকে যাই, এবং সেটা তোমাদের কাছ থেকেও আমার প্রত্যাশা থাকবে। আমাদের অনেক কিছু বলার আছে পজিটিভিটি নিয়ে, সেটা মানুষকে অনুপ্রেরণার গল্পটাই হচ্ছে অন্য একজনকে অনুপ্রাণিত হতে সাহায্য করে। সেই কাজটা তোমরা করবে, আমার এটাই অনুরোধ। এবং আমার দর্শকদের জন্যও আমার অনুরোধ, যে আপনারা, আমি জানি যে আমরা এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই অস্থির সময়টাতে ধৈর্য না হারিয়ে যার যার জায়গা থেকে আপনারা ভালো কাজটি করার চেষ্টা করুন, এবং আপনার পাশের জনকে স্থির থাকার জন্যে অনুরোধ করুন, এবং সবাই মিলেই আমরা মনে হয় সুন্দর একটা পৃথিবী গড়ে তুলতে পারি। সেই পৃথিবীটা গড়ার জন্য আমাদের সবার প্রয়োজন এখন ভালো কিছু চিন্তা করা, এবং পরিকল্পিত কিছু চিন্তা করা, এবং সেটার সাথে আমার মনে হয় যে আমরা নতুন কোনো উদ্ভাবনী ক্ষমতা নিয়ে চিন্তা করতে পারি। থ্যাংক ইউ ফর শেয়ারিং ইওর উইজডম। খুবই ভালো, এর থেকে ভালো এন্ডিং নোট আসলে সম্ভব না। সো সবার জন্যই এগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং ইওর শো। কবিতা আপাকে ওনার সাথে কানেক্ট করতে চাইলে কবিতার সাথে পেজটা we will have her information in the link in the information description. আর এই তো কবিতা আপা, লুকিং ফরওয়ার্ড টু Thank you so much for coming. তোমাদের দুজনকে, কাজী এবং সূর্য, আমি ভালো নামটা বললাম না, আমি ওই নামটা তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। খুব চমৎকার সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আমরা কখনো আপনার পডকাস্টে আমরা সার্থক মানুষ না, বাট মানে যে সলিসিটেড গেস্ট, জোর করে কবিতা আমাদেরকে প্লিজ। অবশ্যই অনেক কিছু বলার আছে তো। থ্যাংক ইউ কবিতা আপা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, হ্যাভ আ গুড ডে। ওকে, ধন্যবাদ। এটা আমাকে অনেক বিরক্ত করেছে। আমরা